প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান। আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আইন। তোমরা জানো আইন কি, আমরা আলোচনা করছি। রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি সুশাসনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন। একটা রাষ্ট্রের যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্র যার মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ শৃঙ্খলা আনয়নের জন্য যে নিয়ামকটি অনেক বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আইন। আইন ছাড়া একটা রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠা অনেকটাই কঠিন। এই আইন ফার্সি শব্দ। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। LAW, ল। এই ল শব্দটি আবার টিউটনিক ল্যাক থেকে এসেছে, যার অর্থ স্থির, অপরিবর্তনীয় এবং সমভাবে প্রযোজ্য। সুতরাং আইনটা কি? আইন হচ্ছে সুনির্দিষ্ট কিছু বিধিবিধান, লিখিত নীতিমালা, যেটা সবার জন্য সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ তাহলে আইন বলতে আমরা কি বলতে পারি? আইন হচ্ছে কিছু সুনির্দিষ্ট নিয়ম বা নীতিমালা বা নিয়মকানুন বা বিধিবিধানের সমষ্টি, যা সবার জন্য সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এটা হচ্ছে আইন। এই আইনটা কেন প্রয়োজন হয়? রাষ্ট্রের যে শৃঙ্খলা রয়েছে, সেই শৃঙ্খলা আনয়নের জন্য, অর্থাৎ মানুষকে সভ্য করার জন্য আইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই আইন বিভিন্ন বইয়ে আইনের সংজ্ঞা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে দিয়েছেন, তোমরা পাবে। তারপরেও আমরা দুই একজনের সংজ্ঞা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আইনের সবচাইতে ভালো সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক হল্যান্ড। তোমরা নাম শুনেছ, অধ্যাপক হল্যান্ড। অধ্যাপক হল্যান্ড বলেছেন, আইন হলো সেসব নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সেসব নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি প্রত্যেকটা মানুষের দুটো বিষয় কাজ করে। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক। এখন আইন যেটা, সেটা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। কেউ যদি তার মনে কোনো পরিকল্পনা করে থাকে যেটা রাষ্ট্রবিরোধী বা সরকার বিরোধী বা শৃঙ্খলার বিরোধী, তার জন্য খুব বেশি প্রবলেম হয় না। কিন্তু তার বাহ্যিকভাবে যখন সে এটা প্রকাশ করতে চায়, তখন তাকে আইনের আওতায় আনা হয়। এটাকে আমরা বলছি, অধ্যাপক হল্যান্ড বলছে আইন, অর্থাৎ সেই সকল বিধিবিধান বা নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। এরপরে যদি আরেকটা সংজ্ঞা আমরা বিশ্লেষণ করতে যাই, অ্যারিস্টটল, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল আইনের সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন, ল ইজ দ্য প্যাশনলেস রিজন, অর্থাৎ আইন হচ্ছে আবেগ বর্জিত বা পক্ষপাতহীন যুক্তি। অর্থাৎ আইন কারো পক্ষ নেয় না, তার নিজের গতিতে চলে। সুতরাং অ্যারিস্টটল বলছে আইন হলো পক্ষপাতহীন যুক্তি। এখন তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইন কি এবং আইনের উৎস। আমরা জানি কোনো কিছুই এমনিতেই একদিনে সৃষ্টি হয় না। হয়তো তার পিছনে অনেক বড় কোনো বিবর্তনের ইতিহাস রয়েছে বা সভ্যতার যে বর্ধমানতা রয়েছে, তার মাধ্যমেই কোনো কিছু সৃষ্টি হয়ে থাকে। সুতরাং আইন কিভাবে সৃষ্টি হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, এই আইন সম্পর্কে সবচাইতে ভালো ধারণা দিয়েছেন অধ্যাপক হল্যান্ড। আইনের উৎস আলোচনা করতে যে অধ্যাপক হল্যান্ড 6টা উৎসের কথা বলেছেন, একটু নোট করে নিবে। 6টা উৎসের কথা বলেছেন। 1, প্রথা ও রীতিনীতি। প্রথা ও রীতিনীতি বলতে আমরা কি বুঝি? সমাজ, সভ্যতা বা রাষ্ট্রে বা কোনো একটা জনসমষ্টির মাঝে দীর্ঘদিন থেকে যে সিস্টেমটা চালু হয়ে আসছে, যে বিধানটা চালু হয়ে আসছে, যেটা অনেক আগের থেকেই এখনো পর্যন্ত প্রবাহমান, এরকম কিছু নিয়মকানুন, সেটাকে আমরা বলছি প্রথা ও রীতিনীতি। অর্থাৎ যার লিখিত কোনো ভিত্তি নেই, কিন্তু
সৃষ্টির শুরু থেকে বা সভ্যতার শুরু থেকে বা সমাজের শুরু থেকেই মানুষ সেটাকে মেনে আসছে, সেটাকে সম্মান করে আসছে, সেটাকে আমরা বলছি প্রথা ও রীতিনীতি। অধ্যাপক হল্যান্ড বলছে যে এই প্রথা ও রীতিনীতি একসময় আইনে পরিণত হয় এবং হয়েছেও। আমরা যদি মার্কিন যুক্তরাজ্যের যে সংবিধান রয়েছে সেই সংবিধান কিন্তু তৈরি করা হয়নি, সেই সংবিধান তৈরি করা হয়নি, সেটা গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? কারণ এটা দীর্ঘদিনের প্রথা ও রীতিনীতির মাধ্যমে তাদের এই সংবিধানটাকে তৈরি করা হয়েছে। সুতরাং অধ্যাপক হল্যান্ড এটাই বলছে যে সমাজে প্রবাহমান যে প্রথা ও রীতিনীতি বা নিয়ম কানুন যেগুলো রয়েছে সেই নিয়ম কানুনই একসময় আইনে পরিণত হয়। এরপরে 2 নম্বর যে উৎসের কথা বলেছে সেটা হচ্ছে ধর্ম বা রিলিজিয়াস। ধর্ম আমরা কি, ধর্ম বলতে আমরা কি বুঝি? ধর্ম হচ্ছে পালনীয়, অর্থাৎ আচরিত যে বিষয়টা, যেটা আমরা পালন করি, যেটা মনে আমরা ধারণ করি এবং সমাজে তার বাহ্যিক যে প্রকাশ রয়েছে সেটা আমরা দেখাই। এখন বিষয় হচ্ছে যে ধর্ম যেটা রয়েছে সেটা একসময় আইনে পরিণত হয়। আমরা যদি হিন্দু আইন দেখি, মুসলিম আইন দেখি, সেই আইনগুলো যে বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, ধর্মের যে বিধিবিধানগুলো রয়েছে, সেই বিধিবিধানগুলো সময়ের বিবর্তনে বা কালের বিবর্তনে একটা সময় আইনে পরিণত হচ্ছে। মুসলিম পারিবারিক যে আইনগুলো রয়েছে, হিন্দুদের পারিবারিক আইনগুলো রয়েছে, বা হিন্দুদের ভিতরে যে দীর্ঘদিনের বিধানগুলো রয়েছে, সেগুলো সময়ের বিবর্তনে একটা সময় এসে আইনে পরিণত হয়েছে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমরা দেখি, যে ধর্মীয় অনুভূতির কথা আমরা বলছি, অর্থাৎ যে ধর্মে আমরা বিশ্বাস করি সেই ধর্মটা, অর্থাৎ যেটা আমরা লালন করি, যেটা আচরিত বিষয়, যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সেখানে যদি কেউ আঘাত করে সেটাকে আমরা বলছি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। এই যে ধর্মীয় অনুভূতি বা রিলিজিয়াস সেন্টিমেন্টাল যেটা, সেটা আইনে পরিণত হয়েছে। সেটার জন্য বিধান রয়েছে, শাস্তির বিধান রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। অধ্যাপক হল্যান্ড এই কথাটাই বলছে যে ধর্ম যেটা মানুষ পালন করে সেই ধর্মটা একসময় আইনে পরিণত হয়। অর্থাৎ ইতিহাসে যদি পর্যালোচনা আমরা করি, সেই ধর্মের যে আচরিত বিষয়গুলো সেগুলো এখন আইনে পরিণত হয়ে গেছে, অর্থাৎ সেগুলো এখন আর ভাঙার সুযোগ নেই, ভাঙলে আমাকে সাজা পেতে হবে। এরপরে 3 নম্বর যে বিষয়টার কথা অধ্যাপক হল্যান্ড বলেছেন সেটা হচ্ছে ন্যায়বোধ। ন্যায়বোধটা কি? ন্যায়, এটা আমরা জানি, ন্যায় নীতি, অর্থাৎ আমার যে মানসিকতা রয়েছে, আমার যে টেন্ডেন্সি রয়েছে, এটা নৈতিকতার পক্ষে, অর্থাৎ যেটা ভালো কাজকে সমর্থন করে, খারাপ কাজেরকে সমর্থন করে না, অর্থাৎ ভালো কাজের পক্ষে আমার যে মতবাদ বা আমার যে প্রচারণা, সেটাকে আমরা বলছি ন্যায়বোধ। অর্থাৎ ন্যায়বোধটা হচ্ছে ঔচিত্য এবং ঔচিত্যের মানদণ্ড, অর্থাৎ কোনটা উচিত এবং কোনটা উচিত নয় সেই বিষয়টাকে ইন্ডিকেট করছে ন্যায়বোধ। তো এই ন্যায়বোধটা সমাজ বা সভ্যতা সৃষ্টির শুরু থেকেই কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই যে মানুষের ভিতরে একটা ন্যায়বোধ ছিল, সেই ন্যায়বোধটাই কিন্তু এখন আইনে পরিণত হয়েছে। আমি জানি একজনকে ফাঁকি দেয়া সেটা আমার নীতি নৈতিকতার বিরোধী, সেটা আমার যে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে সাপোর্ট করে না। এখন আমি যদি কাউকে ফাঁকি দেই বা আমি কাউকে ঠকানোর চেষ্টা করি, সে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারে। আমরা এটা অধ্যাপক হল্যান্ড এটা বলছে যে এই যে নীতি নৈতিকতা রয়েছে বা ন্যায়বোধ রয়েছে, এটা এখন এসে আইনে পরিণত হয়েছে। অর্থাৎ কোনটা উচিত ছিল, কোনটা করা উচিত নয়, সেটা এখন লিখিত বিধান হয়ে গেছে। এখন এটাকে আর ভাঙার সুযোগ নেই। যদি কেউ ভাঙতে চায় তাহলে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে। আর আইন তো সেটাই, যেটা ভাঙলে সাজা পেতে হয়। এরপরে 4 নম্বর যে বিষয়টার কথা অধ্যাপক হল্যান্ড বলেছেন সেটা হচ্ছে বিচারকের রায়। বিচারকের রায় আমরা জানি সরকারের 3টা বিভাগ রয়েছে সাম্প্রতিক সময়ে। এর আগের দিনগুলোতেও এভাবে 3টে ভাগ করে না দেওয়া হলেও টোটাল ক্ষমতা 3টা দপ্তরের কাছে এভাবে ভাগ করা হতো। কিন্তু বিষয় হচ্ছে যে বিচারক যে রায়টা দেন, অনেক সময় বিচারক বিচার করতে যে তার প্রথা বা প্রথা রীতিনীতি
ধর্ম, বিধিবিধান বা ন্যায়বোধের ঊর্ধ্বে উঠে তাকে করতে হয়। অর্থাৎ যে প্রসঙ্গের যে বিষয়টা আসে বা সামনে যে বিষয়টা এসে হাজির হয়, সেই বিষয়টা তিনি প্রথা, রীতিনীতি, ধর্ম, ন্যায়বোধ কোনোটা দিয়েই যখন সমাধান করতে পারেন না, তখন তার নিজের থেকে, অর্থাৎ নিজের যে সাইকোলজি রয়েছে, নিজের যে নীতি নৈতিকতাবোধ রয়েছে, তার থেকে একটা রায় প্রদান করেন। সেই রায়টাও সময়ের ব্যবধানে এসে আইনে পরিণত হয়ে যায়। অধ্যাপক হল্যান্ড এই কথাই বলছে যে বিচারকের রায়টাও আইনের একটা বড় উৎস, কারণ বিভিন্ন সময়ে বিচারকের রায় থেকেও কিন্তু আইন শুরু হয়েছে, যেটা এখনো পর্যন্ত সমানভাবে প্রবাহমান রয়েছে। এরপরে 6 নম্বর এবং শেষ উৎস যেটা বলেছেন অধ্যাপক হল্যান্ড, সেটা বলছেন বৈজ্ঞানিক আলোচনা, অর্থাৎ সায়েন্টিফিক ডিসকাশন। এখানে আইনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞানভিত্তিক আলোচনা, অর্থাৎ প্রাচীন ও বর্তমান যে তথ্যগুলো ছিল, সেই তথ্যগুলোর যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ প্রাচীন এবং বর্তমান যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো কম্পেয়ার করে দেখে যে প্রাচীনকালে কি ছিল বা এখন কি আছে, এই দুটোর ভিতরে কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ অগ্রহণযোগ্য, সেই বিষয়টা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে সেটা দেখা হয়, সেটা বিশ্লেষণ করা হয়, এবং এই বিশ্লেষণের মাধ্যমে যেটা অনেক বেশি কার্যকর এবং গ্রহণযোগ্য, সেটা আইনে পরিণত হয়েছে এবং আইনে পরিণত হচ্ছে। সুতরাং অধ্যাপক হল্যান্ড এই কথা বলছে যে বৈজ্ঞানিক আলোচনা বা বিজ্ঞানভিত্তিক যে আলোচনা, সেটা আইনের অন্যতম একটা উৎস। এতক্ষণ যে 6টা পয়েন্ট বলেছি, এই 6টা হচ্ছে অধ্যাপক হল্যান্ড বলেছেন যে আইনের উৎস। এখন আমরা দেখব আইনের আরও কিছু উৎস আছে। সেই আইনের আরও কিছু উৎস যদি আমরা দেখি, সেটা হচ্ছে নির্বাহী ঘোষণা বা নির্বাহী আদেশ। আমরা জানি সরকারের 3টা বিভাগ রয়েছে, নির্বাহী বিভাগ বা আইন শাসন বিভাগ, এরপরে আইন বিভাগ, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে বিচার বিভাগ। এখন একটা দেশে যে 3টা বিভাগ রয়েছে, এখানে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের দায়িত্বে যারা আছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রীবর্গ, তারা চাইলে যে কোনো সময় যে কোনো আদেশ জারি করতে পারেন। সেই আদেশটাকে আমরা বলছি নির্বাহী আদেশ বা ডিক্রি। তোমরা নাম শুনে থাকবে, ডিক্রি। অর্থাৎ রাষ্ট্রপতি, আমরা জানি যে একটা দেশে যখন জরুরি অবস্থা জারি হয়, তখন তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। অর্থাৎ জরুরি অবস্থায় রাষ্ট্রপতি যে বিধিবিধান চালু করেন, তখন সেটাকে আমরা বলছি অধ্যাদেশ। সুতরাং এই যে ডিক্রি বা নির্বাহী আদেশ, সেটাও আইনের একটা বড় উৎস। এর পরবর্তীতে আইনের যে উৎসটা রয়েছে, সেটা হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। আমরা জানি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এ সেট অফ রুলস, যেটা রাষ্ট্রকে পরিচালনা করে, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু বিধিবিধান বা নিয়ম নীতিমালা, যার দ্বারা এই রাষ্ট্রটা পরিচালিত হয়। এই সংবিধান যেটা রয়েছে, সেই সংবিধানটাও কিন্তু আইনের একটা বড় উৎস। কারণ এই আইনে অর্থাৎ এই সংবিধানে বলা রয়েছে যে কোনটা কোনভাবে প্রযোজ্য, কোনটা ভাঙা যাবে, কোনটা ভাঙা যাবে না, অর্থাৎ আইনের যে সুস্পষ্ট ব্যাখ্যা, সেটা কিন্তু সংবিধান দিয়েছে। সুতরাং আইনের একটা বড় উৎস হিসেবে যদি আমরা দেখি, তাহলে সেটাকে বলছি কনস্টিটিউশন। পরবর্তীতে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে জনমত বা পাবলিক ওপিনিয়ন। আইনের একটা বড় উৎস হচ্ছে জনমত। জনমত কি? জনমত হচ্ছে রাষ্ট্রীয় বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে মতামত, যৌক্তিক মতবাদ, কল্যাণকর যে মতবাদ, সেটাকে আমরা বলছি জনমত। এই জনমতটা অর্থাৎ বিভিন্ন সময়ের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনগণ যে মতামতগুলো প্রদান করে থাকে, সেটাও একটা সময় আইনে পরিণত হয়। আমরা ম্যাগনা কার্টার নাম শুনেছি। ম্যাগনা কার্টা 1215 সালে প্রণীত হয়েছিল। এই ম্যাগনা কার্টাকে বলা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। এই ম্যাগনা কার্টা কিন্তু যে ব্রিটিশ রাজা ছিল, সেই রাজার বিরুদ্ধে সম্মিলিত জনগণের যে আন্দোলন,
বা মতামত, সেটার প্রেক্ষিতে কিন্তু এই ম্যাগনা কার্টা শুরু হয়েছে। সুতরাং আমরা বলতে চাই বা বলি যে আইনের একটা বড় উৎস হচ্ছে পাবলিক ওপিনিয়ন বা জনমত। এরপরে আরেকটা বিষয় যদি দেখতে চাই আইনের উৎস হিসেবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ল। অর্থাৎ দেশের গণ্ডি বা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক যে রুলসগুলো রয়েছে, আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলোও কিন্তু আইনের একটা বড় উৎস। অর্থাৎ আমার দেশে যে আইনটা নেই, আর একটা দেশে যদি সেই আইনটা বিদ্যমান থাকে এবং সেই আইনের যদি ফলাফল ভালো হয় এবং তার কার্যকারিতা যদি ভালো থাকে, সেটা আমার দেশেও এটা উৎস হিসেবে পরিণত হতে পারে। সুতরাং এইটাও হচ্ছে আইনের একটা বড় উৎস। সুতরাং এতক্ষণ যে বিষয়গুলো বলেছি এগুলো হচ্ছে আইনের উৎস। আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারের নিয়ম, সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই বিধি মেনে সবাই সাবধানে থাকবে। ধন্যবাদ।